মাধ্যমিকের সিলেবাসে প্রত্যেকে মন দিয়ে শুনবি, মাধ্যমিক সিলেবাসে যে ফাইনাল পরীক্ষা হয় 20 মার্কের একটা সিন থাকে। সেই 20 মার্কের সিনের মধ্যে কি থাকে, 12 মার্কের থাকে হচ্ছে গল্প, মানে যেটা হচ্ছে প্রোজ সেকশন, আর 8 মার্কের থাকে হচ্ছে পোয়েম, মানে কি পোয়েট্রি সেকশন। এই 8 মার্কের পোয়েট্রি সেকশনটা একটু কঠিন হয়, কারণ গল্পগুলো আমরা মানে একটু লাইন বাই লাইন পরপর লেখা থাকে, সেখান থেকে হুবহু তুলে নিলেও হয়, কিন্তু কবিতার কোশ্চেন গুলো একটু সমস্যা হয়, কারণ ওখানে কবিতা মানে একটু মানে একটা লাইনকে সম্পূর্ণভাবে এক্সপ্লেনেশন না করতে পারলে অন্তত কবিতার প্রশ্নের উত্তরগুলো লেখা হয় না। আমি আগে বলেছি, আগের ক্লাসেও বলেছি তোদের, যে ফার্স্ট পার্সন কোনো সময় ব্যবহার করা যাবে না, সবসময় ইউজ থার্ড পার্সন। তা আজকে আমি মাধ্যমিকের একটা সব থেকে গুরুত্বপূর্ণ 2027 সালের জন্য, সেটা হচ্ছে কি সি ফেভার, যেটা আগামী টেস্ট পরীক্ষা তোদের সামনে যেটা রয়েছে টেস্ট পরীক্ষা, এই কবিতাটা ভীষণ আসার একটা সম্ভাবনা রয়েছে। তাই এই সি ফেভারের সম্পূর্ণ যে 12 লাইনের যে কবিতাটা, তার বাংলা যে প্রত্যেকটা লাইনের শব্দার্থ সহ যে একটা অলরেডি ক্লাসটা করানো রয়েছে, সেটা এই ক্লাসটার আগে অবশ্যই সেটা দেখবি। আর আজকে আমরা এই সি ফেভার থেকে টোটাল কম্প্রিহেনশন এক্সারসাইজ গুলো করব, কোন জায়গায় কি প্রশ্নের উত্তর হবে, এবং এখানে যে ডেসক্রিপটিভ টাইপের যে প্রশ্নগুলো থাকে অর্থাৎ 2 মার্কসের যে কোশ্চেন গুলো, সেগুলোই বা কিভাবে লিখবো সেগুলো আমি তোমাদের সামনে আলোচনা করব। চলো তাহলে এই কম্প্রিহেনশন এক্সারসাইজ গুলো আমরা শুরু করি। দেখো প্রত্যেকে অ্যান্সার তোমাদের আমি করতে দিয়েছি, তোমরা করে ফেলেছো, এবার আমার সঙ্গে মেলাবে। প্রথম প্রশ্নটা কি দিয়েছে দেখো, কম্প্রিহেনশন এক্সারসাইজের 1 দাগে প্রথম প্রশ্ন দিয়েছে, দ্য পোয়েট আস্কস ফর সেল দ্য কালার অফ হুইচ উড বি। মানে আমরা জানি কবিতা পড়ার সময় বলেছিল যে কবি এক ধরনের একটা সেল চেয়েছিলেন, তার কালারটা কি ছিল, মানে সেটা কি রঙের ছিল। আমরা এইটাকে আমরা যদি কবিতায় যাই, কবিতায় দেখো তাহলে আমরা এটা খুঁজে পাবো কবিতার 3 নম্বর লাইনে, প্রথম স্ট্যান্জা 3 নম্বর লাইনে দেখো আছে, দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং। তার মানে অ্যান্সারটা আমাদের এখানে যে 4টে অপশন আছে, প্রত্যেকে বই বার করো, প্রত্যেকে বইয়ে অ্যান্সার গুলো তোমরা দেখবে। এখানে ব্লু, গ্রে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, তাহলে অ্যান্সারটা আমার হবে কি, এখানে 1-এর অ্যান্সারটা হবে 4 দাগে যেটা আছে সেটা হচ্ছে কি হোয়াইট। তাহলে তারপরে 1-এর এর উত্তর হবে হোয়াইট। 1-এর বির উত্তরটা কি আছে চলো দেখি, while going down to the sea the poet wants to hear the crying of। মানে কবি যখন সেই সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিল, বা তখন সে কোন শব্দটা শুনতে চেয়েছিল, বা কোন শব্দটা মানে তার ইচ্ছা ছিল যে এই শব্দটা শুনবো, সেটা কি আছে এখানে দেখো। যে কটা এখানে নাম করেছে আমরা বইয়ে দেখতে পাচ্ছি, প্রত্যেকে দেখো, প্রথম সিগাল, গাংচিল, কোকোস, ইগলস, সোয়ালো। আমরা কবিতা পড়ার সময় বাকি 3টের নাম কোনো জায়গায় খুঁজে পাইনি, আমরা শুধু কি পেয়েছিলাম, সিগাল, গাংচিল। তাহলে এখানে অপশনটা কি হবে, উত্তরটা 1 নম্বরে, সেটা হচ্ছে সিগালস। তারপরে সি দাগে কি আছে, দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক হুইটেড। আমরা বলেছিলাম, কবি বলেছিল যে বাতাসটা এমন ভাবে আসবে যেন মনে হচ্ছে সেটাকে আমাকে একটা ছুরি দিয়ে কেটে দেওয়া মনে হচ্ছিল, তাই তো, ছুরিতে গা কেটে গেলে যেমন হয়, কবি সেটা কিন্তু আমাদের বলেছিল। এটা কোথায় বলেছিল তোমাদের সামনে তুলে ধরি, দেখো তৃতীয় স্ট্যান্জা যদি তোমরা দেখো, তৃতীয় স্ট্যান্জায় সেকেন্ড লাইনে কিন্তু এই উত্তরটা আছে, একদম শেষের দিকে, হোয়ার দ্য উইন্ডস লাইক হুইটেড নাইফ। দেখো আমাদের এখানে কি ছিল, ছিল হুয়েটেড, তারপরে একটাই অপশন আছে নাইফ। আচ্ছা এই নাইফটা আমি ধরো আমি টেক্সট ছাড়াও আমি উত্তর করতে পারি, কেন, আমি বাকি অপশন গুলো পড়বো। দেখো প্রথম আছে সোর্ড, তরবারি না, তরবারির কোনো কথা আমরা গল্পে কবিতায় পড়িনি। অ্যাক্স, কুঠারের কথাও আমরা পড়িনি। তারপরে নাইফ মানে কি, ছুরি, এই কথাটা আমরা পড়েছি। তার মানে আমার এখানে অনায়াসে কি হয়ে যাচ্ছে উত্তরটা, নাইফ। এই এমসিকিউ উত্তর যদি তোমার, এমসিকিউ তো থাকবেই, আমি বলেছি 8 মার্কের প্রশ্ন হবে, 4টে এমসিকিউ থাকবে, তার মানে এই 4-এ 4 আমরা ডেফিনেট পাবো তো। আমাদের বাকি যে 4 মার্ক থাকবে সেখানে হয় ট্রু ফলস থাকবে, না হলে 2 নম্বরের 2টো প্রশ্ন লিখতে দেবে। তাহলে আমরা এখানে কম্প্রিহেনশনের 2 দাগের গুলো আমরা করি। এবার আমরা 2 দাগের অ্যান্সার গুলো করি। দেখো কি বলেছে, স্টেট দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস
মানে এই যে এখানে যে বাক্যটা দেওয়া আছে, যে বিবৃতিটা দেখা আছে, সেটা হয় সত্য হবে আর না হলে মিথ্যা হবে। প্রোভাইড সেন্টেন্স ফ্রেজ ওয়ার্ডস ইন সাপোর্ট অর ইয়োর অ্যান্সার। বলছে এই অ্যান্সারটা তুমি যে ফলস লিখছো কি ট্রু লিখছো, তার সাপোর্টিং এ তোমাকে হয় একটা বাক্য লিখতে হবে, নয় একটা ফ্রেজ লিখে দিতে হবে, নাই করে কিছু শব্দ লিখতে হবে। মানে আমরা এই জায়গাটায় প্রত্যেকটা ছেলে মেয়ে কনফিউশন হয়ে যায়। মানে আমাকে বেশ জায়গায় প্রশ্ন করেছে যে আমরা যখন সাপোর্টিং লিখবো সেই সাপোর্টিং এর টাইমে কি পুরো বাক্য লিখতে হয়? কিন্তু এখানে দেখো লিখে দিয়েছে পুরো বাক্য না লিখলেও হবে। তুমি চাইলে সেই জায়গাটার মানে তোমার টেক্সটের ভিতরে কোন জায়গাটায় ম্যাচ করছে, কি ডিসম্যাচ করছে, সেটাকে তুমি সেটা ফ্রেজ আকারে লিখে দিতে পারো, চাইলে সেন্টেন্স লিখতে পারো, আবার চাইলে কটা শব্দও লিখে দিতে পারো। এটার জন্য তোমার কিন্তু নাম্বার কাটা যাবে না যে তুমি যদি সেন্টেন্স না লেখো। তাহলে প্রথম প্রশ্নটা একটু দেখি। টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট নিডস দ্য মুন। দেখো বলেছে কবি তার যে শিপটা ছিল, যে জাহাজটা সে চেয়েছিল, সেই জাহাজটা চালানোর জন্য সে কি বলেছিল, একটা চাঁদ চাই। এখানে প্রশ্নে আছে একটা চাঁদের প্রয়োজন, কিন্তু আমরা কবিতায় যখন পড়েছিলাম কি বলেছিলাম, ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড লাইনে, অ্যান্ড অল আই আস্ক ইন এ টল শিপ, আমার একটা বড় নৌকা দরকার, অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, এবং সে কি দরকার, একটা তার নক্ষত্র দরকার যাতে আমাকে পথ নির্দেশ করে নিয়ে যায়। তাহলে প্রথম যে দুই দাগের এর উত্তরটা সেটা কি হবে, আমাদের কি হবে, ফলস। তাহলে সাপোর্টিংটা কি লিখবো, আমাদের সাপোর্টিংটা, তাহলে আমরা এ সাপোর্টিং হিসেবে আমরা লিখে দেব কবিতার যে প্রথম স্ট্যান্জার সেকেন্ড লাইন। কিভাবে লিখবো এইটা একটু দেখো। অনেকে জায়গায় প্রশ্ন হয় যে স্যার আপনি তো একটু আগে বললেন যে ফার্স্ট পার্সন ইউজ করা যাবে না, আপনি থার্ড পার্সন ইউজ করার কথা বললেন। সাপোর্টিং এর টাইমে কোনো নিষেধাজ্ঞা নেই, সাপোর্টিং এর টাইমে তুমি হুবহু লাইনটা লিখে দিতে পারো, কারণ ওখানে তুমি জাস্ট বোঝাতে চাইছো যে এই লাইনটার সঙ্গে এই প্রশ্নের উত্তরটা রিলেটেড রয়েছে। তাহলে আমরা এখানে উত্তরটা কিভাবে লিখবো, দেখো এই যে এই জায়গাটায় আছে অল আই আস্ক, যে লাইনটা দ্বিতীয় নম্বর লাইনটা প্রত্যেকে দেখছো, প্রত্যেকে বই খোলো, খুলে দ্বিতীয় নম্বর লাইন প্রথম স্ট্যান্ডার সেকেন্ড লাইনটা দেখো। বলছে অল আই আস্ক ইজ এ টল শিপ থেকে শুরু করে তুমি একদম স্টিয়ার হার বাই পর্যন্ত লিখবে। বুঝতে পারলে? ওই লাইনটা হুবহু ওখানে লিখে দেবে। আশা করি প্রত্যেকের হয়েছে। কার কার হয়েছে হাত তোল দেখি। ভেরি গুড। নেক্সট, পরের ট্রু ফলসটা কি আছে দেখ। বলছে দ্য কল অফ রানিং টাইজ ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। বলছে ওই যে জোয়ারটা ছিল, রানিং টাইডের যে জোয়ারটা ছিল, সেটা তার যে আওয়াজটা, তার যে কণ্ঠস্বরটা বা তার যে ডাকটা যেন ছিল পরিষ্কার এবং উন্মাদনা পরিপূর্ণ। একদমই ঠিক, কারণ আমরা এই লাইনটা পাবো হচ্ছে সেকেন্ড স্ট্যান্জার ফার্স্ট লাইনে। দেখো এই লাইনটা আছে কি, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমাকে অবশ্যই সমুদ্রে যেতে হবে, ফর দ্য কল অফ রানিং টাইড, সেই মানে উত্তাল জোয়ারের ডাকে, ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড ক্লিয়ার কল। মিললো তাহলে আমার সঙ্গে প্রশ্নের সঙ্গে? তার মানে এইটা হবে আমার কি, বি দাগের অ্যান্সারটা কি হবে তাহলে, ট্রু। তাহলে এর সাপোর্টিংটা কি লিখবো আমরা, সেম। আমরা এই সাপোর্টিংটা হচ্ছে কবিতার সেকেন্ড লাইন থেকে শুরু করব। কোথা থেকে শুরু করব সাপোর্টিংটা দেখো, ঠিক শুরু করব ফর দ্য কল অফ দ্য রানিং টাইড থেকে। কি করব আমরা, এখান থেকে শুরু করব ফর। আচ্ছা, এবার মাথায় প্রশ্ন হলো যে স্যার এখানে আমরা যখন সাপোর্টিং শুরু করছি, এই সাপোর্টিং এর শুরুতে আমার তো এই লাইনের ছোট হাতের দি শুরু করা আছে। দেখো প্রত্যেকে টেক্সটে দেখো, ফর দিস বলেছি সাপোর্টিংটা লিখতে, তাহলে ফরটা ছোট হাতের আছে, তাহলে আমি কি বড় করব না ছোট করব? এটাই প্রশ্ন। তোমার লাইনে যেরকম ভাবে লেখা থাকবে তুমি সেই রকম ভাবে লিখতে পারো, সেটা বড় হাতের হোক ছোট হাতের হোক, তা নিয়ে কোনো কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই। তাহলে আমরা কি লিখবো, ফর the call of the running, তাই তো? তাই তো আছে নাকি, পেয়েছিস লাইনটা সবাই? তারপরে একদম ক্লিয়ার কল পর্যন্ত লিখে দিবি, পরের লাইনে দেখবি একদম ক্লিয়ার কল পর্যন্ত হয়েছে সবার।
কতজন পেরেছি হাত তোল দেখি। ভেরি গুড। 3 নম্বর ট্রু ফলসটা দেখি কি আছে। সি দাগে কি আছে, দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম। বলছে কবি প্রথমবারের জন্য সমুদ্রে মানে বেরিয়েছিল, সমুদ্রে গেছিল। এটা কি একদম সত্যি না মিথ্যা? মিথ্যা, কারণ আমরা 3টে স্ট্যান্জাই ফার্স্ট লাইন দেখ ভালো করে, আই মাস্ট গো ডাউন টু সিজ এগেইন, আমি আবারও আমাকে অবশ্যই আবারও সমুদ্রে যেতে হবে। তার মানে কি আমাকে আবারও যেতে হবে, তার মানে এর আগেও আমি গিয়েছি, এর আগেও বেশ কয়েকবার গেছি, আমি আবারও যেতে চাই, তাই না? তাহলে প্রথম প্রশ্নটা আমার কি ছিল, তিনি ফার্স্ট টাইম গেছে, দেখ লাস্টে দেখি ফার্স্ট টাইম, নট ফার্স্ট টাইম। এটা কি তার সেকেন্ড টাইম না থার্ড টাইম না সেভারাল টাইমস, সেটা তো আমরা জানি না, কারণ কবিতার মধ্যে লেখ, কিন্তু ফার্স্ট টাইম নয় এটা আমরা নিশ্চিত। তাহলে এটা কি হবে? ফলস হবে। উত্তরটা কি হবে? ফলস। তাহলে সাপোর্টিংটা কি হবে বলতো? সাপোর্টিং হবে ওই যে প্রথম লাইন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। তাহলে সাপোর্টিংটা কি লিখবো? আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। বুঝতে পারলাম তাহলে? কার কার হয়েছে হাত তোল দেখি। ভেরি গুড। এই তো কবিতা থেকে শুধু ভয়, মিছেই আমরা ভয় পাচ্ছিলাম যে উত্তর হবে না, উত্তর হবে না, এইরকম ভাবেই হবে। এবার চলো 3 দাগের যে কোশ্চেন গুলো আছে, এই 3 দাগের উত্তরগুলো আমরা একটু বুঝে নেব। এইগুলো অ্যান্সার যখন আমরা করব তখন আমাদের কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী উত্তর লিখতে হবে। যেরকম আমরা গল্পে উত্তর লিখি সেরকম ভাবে এই জায়গার প্রশ্নের উত্তর লেখার সময় আমাদের একটু সমস্যা হয়, কারণ আমরা হুবহু কবিতার লাইন যদি আমরা লিখি তাহলে কিন্তু নাম্বার পাবো না। তাহলে কিভাবে লিখবো? প্রথম প্রশ্নটা দেখো, পড়ো সব, প্রত্যেকে প্রথম প্রশ্নটা পড়ো। ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ এগেইন। বলছে কবি কোন সময়ে, ভালো করে বোঝো, কবি কোন সময়ে সমুদ্রে যাওয়ার ইচ্ছা করেছিলেন, মানে তিনি যেতে চেয়েছিলেন কোন সময়ে, মানে যে সময় তিনি বলেছিলেন যে আমি এই সময়ে সমুদ্রে বেরোতে চাই। তাহলে এটা আমরা কোথায় পাবো? দেখো প্রথম স্ট্যান্জার 4th লাইনে আছে, কি আছে দেখো, আ গ্রে ডন ব্রেকিং, মানে কি একটা ভোরের শুরুর পর, একটা নতুন ভোরে, তাই না? একটা নতুন ভোরের সূচনাতে আমি যেতে চাই। তাহলে আমরা যদি কেউ এই কবিতার লাইন লিখে দেই এ গ্রে ড্রন বেকিং, তাহলে কিন্তু উত্তর দেবে না, কারণ আমাকে এই প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এই যে প্রশ্নটা দেখো, এই প্রশ্নটার মধ্যে সাবজেক্ট কে, কে কাজটা করছে, কে যেতে চায়? দ্য পোয়েট। তাহলে উত্তরটা কিভাবে লিখছি আমরা দেখো। তাহলে দেখো, দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমরা প্রথমে এইটুকু লিখে নেব। এবার লেখার সময় দেখব সেই যে প্রশ্নটা কোন টেন্সে আছে, প্রশ্নটা পাস্ট টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে। দেখো প্রশ্নে ডাজ আছে, প্রশ্নে কি আছে? ডাজ আছে, তার মানে এই টেন্সটা কি আছে? প্রেজেন্ট টেন্সে আছে। ভেরি গুড। তাহলে আমরা লিখবো কি, দা পোয়েট উইশেস। যদি এটা পাস্ট টেন্সে থাকতো তাহলে কি হতো? কিনা উইশড হতো, কি হতো? উইশড। তাহলে দা পোয়েট উইশেস টু গো ডাউন টু দা সেজ, কখন? একটা নতুন ভোরের। তাহলে কি হবে? হোয়েন দা ডে ইজ ব্রেকিং। তাহলে দেখলাম, দেখ কবিতার উত্তরটাই হলো, কবিতার যে লাইনটা ছিল আমরা যদি সেই লাইনে ফিরে যাই, ভালো করে দেখ, দেখ লেখা আছে এ গ্রে ডে ব্রেকিং। দেখ এই সেই তোমার হচ্ছে কোথায়, এই যে ব্রেকিং শব্দটাই দিলাম, কিন্তু সেটাকে কিভাবে দিলাম? একটু গুছিয়ে সেন্টেন্স অনুসারে, সাবজেক্ট ভার্ব অনুসারে লিখলাম। এর পরের প্রশ্নটা কি আছে চলো দেখি তাহলে। বলছে হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেইলিং, কিরকম দিন, মানে কোন কিরকম দিন
কবি চেয়েছিল তার এই সমুদ্র যাত্রা করার জন্য? কিরকম দিন? তাহলে আমরা এটা দেখি। এটা দেখো লেখা আছে, ও সেকেন্ড স্ট্যান্ডার থার্ড লাইনটা সবাই নজর রাখো বইয়ের। দেখো লেখা আছে, অল আই আস্ক এজ আ উইন্ডি ডে। উইন্ডি ডে চেয়েছিল, তাই না? উইন্ডি ডে মানে কি বলেছিলাম কবিতা পড়ানোর সময়? মানে পরিষ্কার আকাশ, সাদা মেঘ আকাশে ভেসে বেড়াবে, যাতে সেখানে কোনো নো স্টর্ম, নো রেইন, তাই তো এইগুলো থাকবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা সেই সাবজেক্ট অনুযায়ী লিখবো। চলো কিভাবে লিখবো দেখি। তাহলে কাজ করছে কি, সেই কবি কাজ যাচ্ছেন, তাহলে কি লিখবো? দা পোয়েট প্রেফার্স, যেহেতু ডাজ আছে, প্রেফার্স ফর sailing a windy day with the white clouds। আচ্ছা, এই যে আমি অ্যান্সারটা লিখলাম, এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস, দেখো এইটাই কবিতার লাইন। দেখো কবিতায় ফিরে এসো, দেখো লেখা আছে, দেখো সেকেন্ড স্ট্যান্ডার থার্ড লাইনে দেখো এই শব্দ কটাই লেখা আছে। শুধু আমরা কি করেছি, তার সামনে একটা সাবজেক্ট আর ভার্ব যুক্ত করেছি। আবারও বলি, কবিতার প্রশ্নগুলো একটু সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে লিখবা, তো একদম গল্পের মতো হুবহু লিখবা না। বুঝতে পারলাম? তাহলে এবার তৃতীয় প্রশ্নটা দেখি, করো কি আছে দেখো। হোয়াট ডাজ দ্য পোয়েট প্রেফার টু হেয়ার ফ্রম এ ফেলো রবার? কবি ওনার যে সহজা নাবিকরা ছিল তাদের কাছ থেকে তিনি কি ধরনের গান শুনতে পছন্দ করতেন, বা তিনি চেয়েছিলেন কি, গান না সরি, কি ধরনের গল্প তিনি শুনতে চেয়েছিলেন? তাহলে এটা আমরা কবিতার তৃতীয় স্ট্যান্ডায় যাব। দেখো লেখা আছে থার্ড লাইনে, and all I ask is a merry yarn from a laughing fellow lover। মানে কি, আমি একটা মজার গল্প শুনতে চেয়েছিলাম। মজাদার গল্প সবসময় শুনতে চেয়েছিলেন তার সহনাবিকদের কাছ থেকে। তাহলে এই উত্তরটা কিভাবে লিখবো? আমরা সেই প্রশ্ন থেকে শুরু করব উত্তরটা লেখার। দেখো কিভাবে লিখছি। দ্য পোয়েট প্রেফার্স, তাই তো? দ্য পোয়েট প্রেফার্স টু হেয়ার from a fellow rover। কি শুনতে চেয়েছিল? এবার আমরা চলে যাই কবিতার লাইন, কি শুনতে? আ মেরি ইয়ার্ন। উত্তরটা কি হবে? আ মেরি ইয়ার্ন। ব্যাস, এই গেল। তার মানে আমার কিন্তু এইটুকু কবিতার লাইন ছিল। আচ্ছা, আমার কি এক্সট্রা কোনো কিছু খুঁজতে হলো বলো তো? এইটুকু প্রশ্নেই দেওয়া আছে, আর কবিতার থেকে আমি এইটুকু নিয়েছি। শুধু একটু আমাদের কি থাকতে হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা আমি বারবারই বলছি, প্রশ্নের উত্তর লেখার সময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেন থাকে। তাহলে এই গেল আমাদের কবিতার কম্প্রিহেনশন এক্সারসাইজ গুলো সি পেপার থেকে। মাধ্যমিকে এই কবিতাটা ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে মানে 100% এই কবিতাটাই দেওয়ার এবার সম্ভাবনা রয়েছে। তাই আমি ভালো করে কবিতাটার টেক্সটটা বাংলা পড়তে বলবো, কোশ্চেন অ্যান্সার গুলো ভালো করে দেখতে বলবো কিভাবে লেখা হলো, আর পরবর্তী টেক্সট গুলো তো অবশ্যই নিয়ে আসছি, সেগুলো দেখতে থাকো।